প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন বৃহস্পতিবার আ উপদেষ্টা পরিষদের বৈঠকে জানান যে তিনি পদত্যাগ করতে চান এবং তিনি দায়িত্ব পালন করে যেতে চান না। ঠিক কী কারণে তার এই সিদ্ধান্ত সেটারও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন। আ আও সন্ধ্যায় যখন এই খবর ছড়িয়ে পড়ে তখন দেশে রাজনীতিতে, সমাজে, রাষ্ট্রে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়। কী প্রেক্ষাপটে প্রফেসর ইউনূস সে সিদ্ধান্তের কথা জানান সেটা আমরা সবাই জানি। দুটো বড় ঘটনা ঘটে। একটা হচ্ছে গেল সপ্তাহ জুড়ে ঢাকায় বিএনপি এক ধরনের ছায়া আন্দোলন করে। আরেকটা হচ্ছে বুধবার সেনা সদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা বক্তব্য রাখেন যেখানে তিনি বেশ কিছু বিষয়ে মন্তব্য করেন এবং যেটা পরিষ্কার করে বলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। প্রধান উপদেষ্টা এই দুটো ঘটনার পর প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠকে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান এবং যেটা বলছিলাম এরপর এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। তখন আমরা যেটা দেখি যে বর্তমানে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে এক ধরনের যোগাযোগ তৈরির চেষ্টা করে। ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে ৫টি রাজনৈতিক দলের একটা বৈঠক হয় এবং যেটা নিশ্চিত করা যায় যে ইসলামী আন্দোলনের আমির এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তারাও ফোনে কথা বলেন। তারপর আরেকটা হচ্ছে জামাতের যে একটা কর্মপরিষদ বৈঠক হয় সেখানে জামাতের পক্ষ থেকে একটা সর্বদলীয় বৈঠক আহ্বানের জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানানো হয়। তারপর আরেকটা যেটা খবর জানা যাচ্ছে যে এই সময়ে পর্দার আড়ালে বেশ কিছু বৈঠক হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। আজকের মানবজমিনে আমি যেটা দেখছিলাম তারা খবর দিচ্ছে যে বিএনপি, এনসিপি এবং জামাতের মধ্যে একটা বৈঠক হয়েছে। নিরপেক্ষ অন্য কোনো সূত্রে আমি এই খবর নিশ্চিত করতে পারিনি, তবে আমাকে অন্য একটা সূত্র যেটা বলছে যে সাম্প্রতিক সময়ে অন্য একটা পক্ষের সঙ্গে বিএনপি, জামাত এবং এনসিপির আলাদা আলাদা বৈঠক হয়েছে। তো সব মিলিয়ে এই যে একটা জটিল এবং আমরা যেটা দেখছি যে সরকারের সঙ্গে বিএনপির ক্রমশ দূরত্ব বাড়ছে, এটা একটা প্রধান ইস্যু যেটা সামনে আনা হয়েছে। নির্বাচনের ডেডলাইন, কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি বা আরও কিছু দাবি আনা হয়েছে। তবে আমার যেটা মনে হয় বিএনপির মধ্যে এক ধরনের অনিশ্চয়তা আছে যে সরকার নির্ধারিত সময়ে নির্বাচন দেবে কিনা, এটা নিয়ে এক ধরনের গুজব গুঞ্জন রয়েছে। সেটা দ্বারা সম্ভবত বিএনপির শীর্ষ নেতৃত্ব প্রভাবিত। এই প্রেক্ষাপটে সে ছায়া আন্দোলনটা হয় এবং সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব অনেকটা বেড়ে যায় এবং সেই দূরত্ব যে এখনও কেটে গেছে সেটা বলা যায় না। তবে পুরো সামগ্রিক পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে জামাত এক ধরনের মধ্যস্থতা করার চেষ্টা করছে, যদিও দলটির সঙ্গে বিএনপির আগের মতো সুসম্পর্ক নেই সেটা আমরা জানি। নির্বাচনের টাইম ফ্রেমের একটা কথা আগে জামাতের বক্তব্য শুনে যেটা বোঝা যেত তারা নির্বাচনটা কিছুটা বিলম্বে চায়, কিন্তু লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর জামাতের এই অবস্থানে এটা বড় পরিবর্তন হয়েছে। জামাত এখন ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চায়, ফেব্রুয়ারি কিংবা এপ্রিল, এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেও জামাত তার সেই অবস্থানই ব্যক্ত করেছে। এনসিপির সঙ্গে জামাতের একটা সুসম্পর্ক শুরু থেকেই ছিল, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এনসিপি বলতে ওই ছাত্র নেতাদের সঙ্গে এনসিপি গঠনের সময় জামাতের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয়। আরেকটা সর্বশেষ মাহফুজ আলম এবং বাকের মজুমদার সহ এনসিপি বা তাদের সংশ্লিষ্ট কিছু নেতা যেভাবে দৃশ্যত জামাতের সমালোচনা করেন ৭১ প্রশ্নে, সেটা জামাতের অনেক নেতাকর্মীকে খুবই আহত করেছে। সেই প্রেক্ষাপটেও এক ধরনের দূরত্ব তৈরি হয়। তবুও আমরা যেটা দেখছি মাহফুজ আলম ক্ষমা প্রার্থনা করেছেন। তারপরেও শিবির নেতা সাদেক কায়েম আসলে খুব কঠোর অবস্থানে নিচ্ছেন মাহফুজের ব্যাপারে। কিন্তু এরপরেও আমরা যেটা দেখছি যে রাজনীতিবিদরা এক ধরনের সমঝোতার চেষ্টা করছেন এবং জামাত খুবই চেষ্টা করছে সংকটটা কাটিয়ে ওঠার জন্য, কারণ তাদেরও দুটি খুব গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই সময় অস্থিরতা বাংলাদেশের জন্য যেমন অমঙ্গলজনক, জামাতের জন্য সেটা সুখকর হবে না। সব মিলিয়ে একটা রাজনৈতিক সমঝোতার চেষ্টা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে জামাতের একটা সূত্র গত রাতে আমাকে যেটা বলছিল যে তারা কনফিডেন্ট যে সংকটের সুরা হয়ে যাবে।